আসসালামু আলাইকুম। বিশ্বের সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি ওমর ফারুক। শুরুতেই সংবাদ শিরোনাম। সিরিয়া ইসরায়েল সম্পর্ক উন্নয়নে আশাবাদী ট্রাম্প। ইসরায়েলের সামরিক গোয়েন্দা সদস্যদের তথ্যের বিনিময়ে পুরস্কার ঘোষণা করল ইরান। ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পুনর্গঠন করছে ইরান, বিপরীতে পদক্ষেপ নিতে পারে ইসরায়েল। হাজার হাজার ইসরায়েলের পর্তুগিজ নাগরিকত্বের জন্য আবেদন। ইসরায়েলকে মোকাবিলায় একজোট হচ্ছে ইরান ও তুরস্ক। তুরস্কের রাষ্ট্রপতির শীঘ্রই তেহরান সফর চূড়ান্ত। উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য অ্যান্ড্রয়েড ফোন নিষিদ্ধ করল ইসরায়েলি সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়াই রাশিয়াকে মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে ন্যাটো। রাশিয়ার SU-57 যুদ্ধবিমান ও S-500 প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে আবারও আলোচনা শুরু করবে ভারত। ইসরায়েলের ত্রিমুখী সংকট, পুনর্গঠন থমকে আছে, বাজেট কাটছাট ও মেধা পাচার বাড়ছে। ডলার পরবর্তী যুগের প্রস্তুতি নিচ্ছে ইউরোপিয়ান ব্যাংকগুলো। পৃথিবীর প্রথম দেশ হিসেবে মনুষ্যবিহীন যুদ্ধবিমান দিয়ে আকাশ থেকে আকাশে মিসাইল নিক্ষেপ করে জেট ইঞ্জিন চালিত উড়ন্ত টার্গেট ধ্বংস করে রেকর্ড গড়ল তুরস্ক। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিরিয়া ইসরায়েল সম্পর্ক উন্নয়নে আশাবাদী ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে খুবই সন্তুষ্ট বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সিরিয়াকে স্থিতিশীল ও সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তর করতে প্রয়োজনীয় সব সহায়তা দিচ্ছে এবং দেশটির নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারা এই লক্ষ্যে কঠোর পরিশ্রম করছেন। ট্রাম্প বলেন, ইসরায়েলের সঙ্গে সিরিয়ার শক্তিশালী আন্তরিক সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য দুই দেশের সম্পর্ক আরও গভীর হওয়া প্রয়োজন। তিনি মনে করেন এটি মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার একটি ঐতিহাসিক সুযোগ। ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার ফলে সিরিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে এবং এসব পদক্ষেপ মধ্যপ্রাচ্যে ইতিমধ্যে অর্জিত শান্তির সাফল্যকে আরও সুদীর্ঘ করবে। পৃথিবীর প্রথম দেশ হিসেবে মনুষ্যবিহীন যুদ্ধবিমান দিয়ে আকাশ থেকে আকাশে মিসাইল নিক্ষেপ করে জেট ইঞ্জিন চালিত উড়ন্ত টার্গেট ধ্বংস করে রেকর্ড করল তুরস্ক। মনুষ্যবিহীন যুদ্ধবিমান বা ড্রোন দিয়ে আকাশ থেকে আকাশে মিসাইল নিক্ষেপ করে উড়ন্ত টার্গেট ধ্বংস করা যুদ্ধবিমান চালানোর ইতিহাসে এটাই প্রথম। তুরস্কের মানববিহীন যুদ্ধবিমান কিজিল এলমা একটি এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আরেকটি জেট ইঞ্জিন চালিত লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম হয়েছে। যুদ্ধ ড্রোন ব্যবহার করে আকাশে চলমান কোনো টার্গেটকে লক্ষ্য করে হামলার ঘটনা ইতিহাসে এটাই প্রথম। ইসরায়েলের সামরিক গোয়েন্দা সদস্যদের তথ্যের বিনিময়ে পুরস্কার ঘোষণা করল ইরান। ইরান ঘোষণা করেছে, কেউ যদি ইসরায়েলের সামরিক গোয়েন্দা ইউনিট IDF ইউনিট 8200 এর সদস্যদের সম্পর্কে তথ্য দেয় তবে তাকে $10,000 পুরস্কার দেওয়া হবে। এক্ষেত্রে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে। সোর্স I-24। ইসরায়েলকে সিরিয়ার দক্ষিণ এলাকায় হামলা না করার জন্য হুঁশিয়ার করে দিয়েছেন ট্রাম্প। তার নিজস্ব সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে এক পোস্টের মাধ্যমে তিনি বলেন, সিরিয়ার একমাত্র রাষ্ট্র হয়ে আবির্ভাবের এই মুহূর্তে ইসরায়েল যেন কোনোভাবে বাধা হয়ে না দাঁড়ায়। ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পুনর্গঠন করছে ইরান, বিপরীতে পদক্ষেপ নিতে পারে ইসরায়েল। ইরান তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আবারও পুনর্গঠন করছে এমন দাবি করেছে ইসরায়েলের নিরাপত্তা বিশ্লেষকরা। তাদের মতে এই ব্যবস্থা কার্যকর হয়ে উঠলে তা ইসরায়েলের জন্য অস্তিত্বের হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাই পরিস্থিতি জটিল হওয়ার আগেই অভিযান চালানোর বিষয় ভাবছে ইসরায়েল। ইসরায়েল সূত্রগুলো বলছে, আগের হামলা থেকে শিক্ষা নিয়ে ইরান এখন আরও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। একই সময় ইসরায়েলও নতুন সামরিক পরিকল্পনা তৈরি করছে যাতে প্রয়োজন হলে দ্রুত পদক্ষেপ নেওয়া যায়। সোর্স I-24। হাজার হাজার ইসরায়েলের পর্তুগিজ নাগরিকত্বের জন্য আবেদন। হাজার হাজার ইসরায়েলি তেল আবিবে পর্তুগিজ দূতাবাসের সামনে দীর্ঘ লাইন ধরেছে পর্তুগালের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে। উল্লেখ্য, 2015 সালে পর্তুগাল একটি আইন চালু করে যার মাধ্যমে সেফার্ডিক ইহুদিরা পর্তুগিজ নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে। অনেকেই এই সুযোগটি নিচ্ছেন। উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য অ্যান্ড্রয়েড ফোন নিষিদ্ধ করল ইসরায়েল। শুধু আইফোন ব্যবহারের নির্দেশ দিল ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলের সেনাবাহিনী ঘোষণা করেছে যে লেফটেন্যান্ট কর্নেল ও তার ওপরের পদমর্যাদার কর্মকর্তারা আর অফিসিয়াল লাইনে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে পারবেন না। সাইবার নিরাপত্তা জোরদার করতে এসব কর্মকর্তাদের শুধু আইফোন ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। রাশিয়ার সম্ভাব্য মোকাবেলায় যুক্তরাষ্ট্রের কম সহায়তা নিয়ে প্রস্তুতি নিচ্ছে ন্যাটো। ওয়াশিংটনের সামরিক মনোযোগ এশিয়ার দিকে সরে যাওয়া এবং ইউরোপের সৈন্য সংখ্যা কমানোর প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের তুলনামূলকভাবে কম সহায়তা নিয়ে রাশিয়ার মুখোমুখি হতে সম্ভাব্য প্রস্তুতি নিচ্ছে ন্যাটো। ব্লুমবার্গের প্রতিবেদনে জানানো হয়েছে, রোমানিয়ায় অনুষ্ঠিত একটি বৃহৎ সামরিক মহড়ায় ফ্রান্সের নেতৃত্বে ইউরোপীয় বাহিনী স্বাধীনভাবে প্রতিরক্ষা কৌশল অনুশীলন করছে। এই মহড়া ইউরোপের সামরিক সক্ষমতার বেশ কয়েকটি দুর্বলতা স্পষ্ট করেছে। চিহ্নিত দুর্বলতাগুলো হচ্ছে লজিস্টিক্স দুর্বলতা, বড় আকারের সৈন্য সরঞ্জাম দ্রুত স্থানান্তরের সক্ষমতা সীমিত, এয়ার ডিফেন্স ঘাটতি, অনেক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের এয়ার ডিফেন্সের উপর নির্ভরতা রয়ে গিয়েছে।
ইন্টেলিজেন্স ক্ষমতার সীমাবদ্ধতা, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে ইউরোপের সক্ষমতা এখনও দুর্বল। লং রেঞ্জ স্ট্রাইক সিস্টেমে অভাব, দীর্ঘপাল্লার আক্রমণ সক্ষমতায় মার্কিন সহায়তার উপর বেশিরভাগই নির্ভরশীল। রাশিয়ার Su-57 যুদ্ধবিমান ও S-500 প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে আবারও আলোচনা শুরু করবে ভারত। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরকে কেন্দ্র করে Su-57 স্টেলথ ফাইটার জেট এবং S-500 মিসাইল ডিফেন্স সিস্টেম কেনা নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছে ভারত। এই আলোচনা এমন সময় হচ্ছে যখন ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ভারতকে ভারত প্রতিরক্ষা সহযোগিতা কমানোর জন্য চাপ দেওয়া হচ্ছে। এদিকে ভারত ও রাশিয়ার মধ্যে বহু দশকের কৌশলগত অংশীদারিত্ব রয়েছে এবং এখনও রাশিয়া ভারতের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ। ভারতীয় বিমান বাহিনী বর্তমানে যুদ্ধবিমান ঘাটতির মুখে রয়েছে। কর্মকর্তাদের মতে রুশ প্রযুক্তির বিমান সহজেই ইন্টিগ্রেট ও রক্ষণাবেক্ষণ করা যায়। Su-57 জেটের দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ভারতের আকাশ প্রতিরক্ষা সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে, আর S-500 সিস্টেমকে বিশ্বের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে ধরা হয়, যা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, হাইপারসনিক অস্ত্র এবং স্যাটেলাইট পর্যন্ত ধ্বংস করতে সক্ষম। তাই ভারত এগুলোর দিকে বিশেষভাবে নজর দিচ্ছে, সূত্র ব্লুমবার্গ। ইরানের সঙ্গে সংঘাতের 5 মাস পর ইসরায়েল এখন অভ্যন্তরীণ 3টি বড় সংকটে পড়েছে: পুনর্গঠন স্থবিরতা, বিতর্কিত বাজেট কাটছাঁট ও ভয়াবহ মেধা পাচার। এসব কাঠামোগত চ্যালেঞ্জ দেশটির দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার উপর গুরুতর প্রভাব ফেলতে পারে। পুনর্গঠন কার্যক্রম স্থবির। সরকার ঘোষিত পুনর্গঠন পরিকল্পনার লক্ষ্য ছিল শতাধিক ধ্বংস হওয়া বাড়িঘর পুনর্নির্মাণ, কিন্তু ক্ষমতাসীন জোটের ভেতরে বিশেষ করে অতি অর্থোডক্স দলগুলোর সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে প্রকল্পগুলোর অনুমোদন পাচ্ছে না। হাইফার এক বাসিন্দা জানিয়েছে, পুনর্গঠন হচ্ছে না, বরং চলছে লুটপাট। ইতিমধ্যে 50,000 ক্ষতিগ্রস্ত ব্যক্তি ক্ষতিপূরণের দাবি জমা দিয়েছেন। মোট ক্ষতির পরিমাণ আনুমানিক $1.53 বিলিয়ন, কিন্তু সরকারি অচল অবস্থার কারণে পুনর্গঠন পুরোপুরি থেমে আছে। বাজেট কাটছাঁট নিয়ে তীব্র বিতর্ক। ইসরায়েলি পার্লামেন্টের সর্বশেষ অধিবেশনে তীব্র বিতর্ক দেখা দেয় মন্ত্রী মাই গোলানের প্রস্তাবকে কেন্দ্র করে। তিনি $918 মিলিয়ন বরাদ্দকৃত একটি উন্নয়ন কর্মসূচি বাতিল করতে চান, যার লক্ষ্য ছিল ইসরায়েলে বসবাস করা ফিলিস্তিনি নাগরিকদের শিক্ষা, অবকাঠামো ও আবাসিক খাতে বৈষম্য কমানো। এর বিপরীতে বিরোধীরা এটিকে সমতার অধিকারে আঘাত এবং প্রকাশ্যে দিনের আলোর মতো চুরি বলে আখ্যা দিয়েছে। অক্টোবর 2023 থেকে এখন পর্যন্ত প্রায় 2 লাখ ইসরায়েলি দেশ ত্যাগ করেছে, যার বড় অংশই তরুণ ও উচ্চশিক্ষিত পেশাজীবী। সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী দেশ ছাড়ার তালিকায় রয়েছেন 900 চিকিৎসক, 19,000-এরও বেশি ডিগ্রিধারী পেশাজীবী, 8,000-এর বেশি প্রযুক্তিকর্মী। শুধু কর রাজস্ব হারিয়ে ইসরায়েলের ক্ষতি হয়েছে $459 মিলিয়ন। ফলে একটি চক্র সৃষ্টি হয়েছে। এক সংকট সমাধান করতে গিয়ে আরেকটি সংকট আরও তীব্র হচ্ছে, যা ইসরায়েলের দীর্ঘমেয়াদী সামাজিক সংহতি, অর্থনৈতিক সক্ষমতাকে হুমকির মুখে ফেলছে। সোর্স রিয়েল রুলস জিও। ডলার পরবর্তী যুগের প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ব্যাংকগুলো। ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক ইসিবি ডলারের বৈশ্বিক আধিপত্য দুর্বল হয়ে পড়তে পারে এই ধারণাকে সামনে রেখে তাদের লিকুইডিটি লাইন ব্যবস্থাকে শক্তিশালী ও বড় করার পরিকল্পনা করছে। এই ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকে সহজেই ইউরো ধার দেওয়া হবে, যেন আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থপ্রবাহে ইউরো আরও বেশি ব্যবহারযোগ্য হয়ে ওঠে। ইসিবি বিশেষভাবে তাদের ইউআরইপি ইউরো সিস্টেম রিপো লাইন বড় করতে চায়, যেন তা আরও নমনীয়, আকর্ষণীয় এবং বেশি দেশের জন্য উন্মুক্ত হয়। এই দেশে বিদেশি ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠান ইউরো ব্যবহারে উৎসাহিত হবে, কারণ সংকটকালেও তারা ইউরো লিকুইডিটি পেতে পারবে। তবে এক্ষেত্রে বাধাও আছে। ইউরোপের কাছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের মতো নিরাপদ ইউরোপীয় ঋণপত্র নেই, যেটি মূলত বড় মাত্রায় ঝুঁকিহীন লিকুইডিটি নিশ্চিত করতে পারে। তাই বিশেষজ্ঞরা বলছেন, শুধু লিকুইডিটি লাইন বাড়ালে হবে না, ইউরোপকে রাজনৈতিকভাবে আরও ঐক্যবদ্ধ হতে হবে এবং একটি সাধারণ নিরাপদ সম্পদ তৈরি করতে হবে। দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ পেতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।